ইলেকশন কমিশনার বললেন অতীতের নির্বাচনের কথা ভুলে যান। ছোট্ট একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছা করে, এই একটা দল বাজার ঘাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড সব কিছুই দখল করে রাখছে, কিছুই করতে পারেন নাই। তাহলে যেদিন ইলেকশন হবে, মানে যদি এখন ইলেকশন হয়, ওই দলটাই তো এই ভোট কেন্দ্র দখল করবে, সিল মারবে। তাহলে ওই একদিনের জন্য ইলেকশন কমিশনার এত শক্তি কোথায় পাবেন যে তাদেরকে প্রতিরোধ করবেন? তখন কি ইলেকশন কমিশনারের হাত পা মাথা বেড়ে যাবে? কতজন সদস্য তার? কিভাবে এরকম হাজার হাজার কেন্দ্রকে তিনি সামলাবেন? আমি বুঝতে পারি না। যদি বলতেন তাহলে বুঝতে সহজ হতো। আমরা সাধারণত জানি ইলেকশন কমিশনার খুব বেশি কিছু করতে পারেন না, সাহায্য নিতে হয় পুলিশের। এই দেশের পুলিশ এর আগেও দেখছি আমরা, যে দল ক্ষমতায় থাকে বা যে দল আসে তার কাছে বিক্রি হয়। তাহলে কি বলতে চাচ্ছেন এবার পুলিশ বিক্রি হবে না, তখন অ্যাক্টিভ হবে? মানে ওই একদিনের জন্য অ্যাক্টিভ হবে? তাহলে পুলিশে এখন অ্যাক্টিভ না কেন? ওই একদিনের জন্য অ্যাক্টিভ হবে, তারা বিক্রি হবে না, নাকি অন্য কোনো কৌশল আছে? আমরা যতটুকু বুঝি এদেশের পুলিশ টাকার পূজারি, এদের দল নাই। আওয়ামী লীগ এদেরকে টাকা দিয়ে কিনে রেখেছিল। এখন এরাও যদি, মানে এই দলটা, এখন যে দলটা আছে, এই দলটা যদি এদেরকে টাকা দিয়ে কিনে নেয়, তাহলে কি বলবেন যে এরা বিক্রি হবে না? এরা বিক্রি হবে না এই কথা কিভাবে বলেন আমরা বুঝতে পারি না। যে দলটা এখন ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এই দলের হাতে টাকার অভাব নাই। মাত্র এই 7 মাসে যাদের পকেটে কানাকড়ি টাকাও ছিল না, তারা কিন্তু এখন কোটিপতি। তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করবে, বিনিয়োগ করবে, যাতে তারা মাঠে জয়ী হতে পারে, পুলিশকে কিনতে পারে, বা মাঠে যেই থাকবে তাকে তারা কেনার চেষ্টা করবে। এই সরকার দুর্বল, ওদের সাথে যুদ্ধ করতে পারবে না, এই ক্ষমতা এই সরকারের নাই। সুষ্ঠু নির্বাচন এই সরকারের পক্ষে সম্ভব না। সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার শক্তিশালী সরকার। প্রশ্ন হলো, এত মানুষের সাপোর্ট নিয়ে এই সরকার তৈরি হলো, তাহলে এই সরকার কেন দুর্বল হলো? দুর্বল হওয়ার পিছনে কারণ কি? কারণ হলো 5 তারিখে যখন শেখের বেটি পালিয়ে যায়, তখন সে রিজাইন করে নাই, মানে পদত্যাগ করেনি। সংবিধানের নিয়ম মেনে যেভাবে পদত্যাগ করার কথা ছিল সেভাবে তিনি পদত্যাগ করেন নাই। তিনি চলে যাওয়ার পরে মতিউর রহমান এই নিয়ে প্রশ্ন তুলছিল, সেই প্রশ্ন পরে ধামাচাপা দেওয়া হয়েছে। প্রশ্নটা যদি আরেকটু সামনের দিকে নেওয়া যেত, তাহলে কিছু করতে সাপ বেরোতো। কোনোভাবে এটাকে স্টপ করে দেওয়া হয়েছে। আমি বলতেছি আসল রহস্যটা কি এখানে? কেন এই প্রশ্নটাকে আর আগাতে দেওয়া হলো না? আসল রহস্যটা হলো 5 তারিখে যখন তিনি চলে গেলেন, পালিয়ে চলে গেলেন পদত্যাগ না করে। আসলে বিপ্লবের পরে কোনো সরকার যখন পালিয়ে যায়, তখন সংবিধানকে মেনে পদত্যাগ করতে পারে না। যখন তিনি সংবিধানের নিয়ম মেনে, আইন মেনে পদত্যাগ করতে পারেন নাই, 8 তারিখে যখন আবার নতুন সরকার আসলো, একসঙ্গে 2 জন প্রধানমন্ত্রী এই দেশে থাকতে পারে না, কোনো দেশে থাকতে পারে না। তার মানে তাকে যদি অকার্যকর করতে হয়, তাহলে অটোমেটিক ওই সংবিধান অকার্যকর হয়। ওই সেন্সে 72-এর সংবিধান, মানে যে সংবিধান দ্বারা হাসিনা শেখের মেয়ে এই দেশ চালাইছে, উনি চলে যাওয়ার পরে ওইটা বিলুপ্ত হয়েছে। এবং সেটা আরো পরিষ্কার হয়েছে 8 তারিখে যখন ইউনূস সরকার, ডক্টর ইউনূস যখন শপথ নিয়েছেন। ইউনূস সরকার দুর্বল হওয়ার পিছনে মূল কারণ হলো যে সংবিধান অকার্যকর হয়েছে, বিলুপ্ত হয়েছে, সেই সংবিধানের 106 ধারাকে তুলে নিয়ে এসে এই সরকারকে, মানে ইউনূস সরকারকে শপথ পড়ানো হলো। এটা আইন বহির্ভূত ছিল, এবং এটা টপ লেভেলের সবাই জানে আইন বহির্ভূত একটা কাজ করছে, যার জন্য এই সরকার দুর্বল। প্রশাসন এটা জানে, সবাই এটা জানে, উপর লেভেলে যারা রাজনীতি করে এবং প্রশাসন সবাই জানে, কেউ এখানে দায়িত্ব নিচ্ছে না। তো পুলিশ ঠিকভাবে কাজ করতেছে না। বাংলাদেশ আর্মি মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, কোনো কাজ করতে পারতেছে না, শক্তি নাই, কেউ শক্তি প্রয়োগ করতে পারতেছে না, কেননা এই সরকার দুর্বল। এই সরকার কিছুই করতে পারবে না। এখন এই সরকারকে অবৈধ বলছি, কিন্তু আসলে কি অবৈধ না? এখানে 2টা সেন্স আছে। একটা সেন্সে সে অবৈধ, অন্য আরেকটা সেন্সে কিন্তু সে অবৈধ না। যেমন আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন বিয়ের উদাহরণ। বিয়েতে আমরা 2টা ফর্মুলা ব্যবহার করি। একটা হলো ধর্মীয় মত কবুল বলি, বিয়ে হয়ে যায়। এরপরে কিন্তু দরকার নাই, আর বিয়ে হয়ে গেছে, এটা ধর্মীয় মতে বিয়ে হয়ে যায়। তারপরে রাষ্ট্রীয় যে নিয়ম আছে সেই নিয়মে রেজিস্ট্রেশন করতে হয়, সরকারের খাতায় যেন নাম থাকে। আমাদের এখানে যেটা হয়েছে, সেদিন যে শপথটা হয়েছিল, সেই শপথটা জনসম্মুখে হয়েছিল, সেটা কবুল বলার মতো। তার মানে ওই সেন্সে এই সরকার বৈধ। কিন্তু যে ধারায় সরকার শপথ করছে সংবিধানের 106 ধারা মতে, এটা রাষ্ট্রীয়ভাবে অবৈধ, কেননা সংবিধান ছিল না, এখনো সংবিধান নাই।
যে সংবিধান নাই সেই সংবিধান তার উপরে চাপাই দেওয়া হয়েছে, সে অবৈধ হয়েছে, মানে রাষ্ট্রীয়ভাবে সে ঠিকভাবে কাজ করতে পারতেছে না, তার উপরে কেউ কনফিডেন্স জানতে পারতেছে না। এখানে এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধান আছে, সেটা হলো এরকম, ওই বিয়ে নিয়ে যদি কথা বলি, বিয়ে যখন রেজিস্ট্রেশন হয় তখন যদি কাজই হয় লোভী, সরকারের যে ভলিউম আছে সেটার পরিবর্তে যদি নকল ভলিউমে এনে নাম ঠিকানা লিখে সিগনেচার নিয়ে নেয় এবং সরকারকে যে ফিসটা দেওয়ার কথা ছিল তিনি সেই ফিসটা দিলেন না, তার পকেটে রাখলেন, এটা কিন্তু রেজিস্ট্রেশনটা ঠিকভাবে হলো না। 6 মাস পরে ধরা পড়লো যে বিয়েটা ঠিকভাবে হয় না, মানে রেজিস্ট্রেশন ঠিকভাবে হয় নাই। এখন যেটা করা যায় সেটা হলো আবার নতুন করে আরেকটা কাজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা। ঠিক একইভাবে এই সরকার আবার শপথ নিতে পারে। বিপ্লব হয়েছিল, এই বিপ্লবকে স্বীকার করে নিয়ে একটা বিপ্লবী সরকার তৈরি করতে পারে। যেদিনই বিপ্লবী সরকার হবে সেদিনই এই সরকারটা ওই কাগজে কলমে বৈধ একটা সরকার হবে। তখন প্রশাসনের ভিতরে কনফিডেন্স আসবে আর তাদের ভিতরে একটা বিপ্লবী মানসিকতা তৈরি হবে। আর এইরকম মানসিকতার ফলে সেদিন 5 তারিখের পরে যেরকম আওয়ামী লীগের ত্রাসীরা দৌড়ে পালাইছিল, আর এখন যারা রাস্তাঘাট দখল করে ত্রাস চালাচ্ছে এরাও দৌড়ে পালাবে। 8 তারিখে কিন্তু বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, কিন্তু ষড়যন্ত্র হয়েছিল, বিপ্লবী সরকার হইতে দেয় নাই। শক্তিশালী একটা সরকার তারা চায় নাই, তারা মনে করছিল দুর্বল একটা সরকারকে নিয়ে আসবে, যখন তখন যেন ধাওয়া দিতে পারে তাদের কথা না শুনলে। এবং তারা এখন যে কোটিপতি হয়েছে সেই রাস্তাটা তারা সেদিন ওপেন করছিল। উদ্দেশ্য একদম পরিষ্কার। প্রশ্ন হলো বিপ্লবী সরকার হইতে বাধা কোথায়? পাহাড় সমবাধা। এই কারণ পাহাড় সমবাধা, বিপ্লবী সরকার যদি হয় তাহলে এখন যারা সহজে কোটি কোটি টাকা ইনকাম করতেছে তারা এই কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে না। বিপ্লবী সরকার যদি হয় তাহলে আওয়ামী লীগ যেভাবে এই 16 বছরে 31 লক্ষ কোটি টাকা এটা হাতছাড়া হয়ে যাবে। এটা এইরকম সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না। 72-এর সংবিধান যে রাজনীতিবিদদের তৈরি করছে তারা আসলে পরজীবীর মতো, মশা আর যোগের মতো। মশা যেরকম রক্ত নেয় মানুষের শরীর থেকে, এই রাজনীতিবিদরা মানুষের পকেট থেকে টাকাগুলো নিয়ে নেয়। সারাদিন মানুষ পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, সেই টাকাগুলো ওরা জোর করে মানুষের পকেট থেকে নিয়ে নেয়। 72-এর সংবিধানের ফলেই এটা সম্ভব হয়েছে। এই সংবিধান ওরা চায়। এই জন্যই যখন 72-এর সংবিধান পুড়ে ফেলার কথা বলা হয়, কবর দেওয়ার কথা বলা হয়, তাদের মনে কষ্ট লাগে। বিপ্লব হয়েছে, বিপ্লবের উদ্দেশ্য পূরণ হয়নি, তাই বিপ্লব শেষ হয়নি। বিপ্লব মাঝ পথে আছে, বিরতিতে আছে। এটা বলা সহজ না এই বিরতি কতদিন থাকবে, তবে এটা পরিষ্কার বিপ্লবের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত এদেশে কেউ নিরাপদ না। অনেকেই মনে করে ডক্টর ইউনূস পলিটিশিয়ান না, রাজনীতিবিদ না, তাকে তুড়ি মেরে উড়ি দেওয়া যাবে। এটা সহজ না। আমার মনে হয় তিনি যথেষ্ট বুদ্ধিমান, দেশপ্রেমিক, তাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। তিনি সময় নিচ্ছেন, তিনি বিনা রক্তপাতে সমস্যার সমাধানের চেষ্টা করতেছেন, যাতে এই দেশ থেকে ত্রাসের রাজত্ব চিরতরে চলে যায়, জনগণের ক্ষমতা জনগণের হাতে চলে আসে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। আমাদের উচিত তাকে ফলো করা, তার কথা মনোযোগ দিয়ে শোনা, কি বলে তা বোঝার চেষ্টা করা। এই পৃথিবীতে অনেক উদাহরণ আছে, অনেক বিশৃঙ্খল দেশ শৃঙ্খলায় ফিরে আসছে, দুর্নীতিগ্রস্ত দেশ দুর্নীতিমুক্ত হয়েছে বিশেষ সময়ে একজনের ইচ্ছায়। আমার মনে হয় আমরাও ওইরকম একজনকে পেয়েছি যে এই দেশের সুশাসন প্রতিষ্ঠিত করবেন, গুম হয়ে যাওয়া রাজনীতিকে উদ্ধার করে রাজনীতিবিদদের হাতে তুলে দেবেন। ইতিহাসের পট পরিবর্তন কখন কিভাবে হয় আগের থেকে ঠিকঠাক বোঝা যায় না, প্রকৃতির নিয়মেই তা ঘটে থাকে। যেমন শেখের মেয়ে পালাবার কদিন আগেও সে বুঝে নাই, বলছে শেখের মেয়ে পালায় না, কিন্তু যখন সময় হয়েছে তখন কিন্তু সে ঠিকই পালিয়ে গেছে, 2 দিন আগেও সে বুঝতে পারে নাই। এইভাবেই ইতিহাস তৈরি হয়। আরেকটা ইতিহাস দেখার জন্য অপেক্ষায় আমরা আছি, কবে বিপ্লবী সরকার হবে, কবে জনগণকে রক্ষার জন্য জনগণের নতুন সংবিধান তৈরি হবে, কবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আর এই ঘটনা কি ইউনূসের মানে ডক্টর ইউনূসের হাত দিয়েই ঘটবে? অপেক্ষার সময় যেন পাথর সময়, এই সময় যেন শেষ হয় না। কঠিন সময় পার করছি আমরা, আশা করি খুব তাড়াতাড়ি এই সময় শেষ হবে।